আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ মেহেদি হাসান খান, ডিপার্টমেন্ট অফ বায়োকেমিস্ট্রি অ্যান্ড কেমিস্ট্রি, ফ্যাকাল্টি অফ বায়োটেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটি। আমাদের শিক্ষার্থীরা যারা এবার ভর্তি হচ্ছে বা যারা ভর্তি হতে চায়, অনেকেই আসলে অত ওয়েবসাইটে অত দেখে না বা সাবজেক্ট সম্বন্ধে জানে কম। প্রায় দেখি প্রশ্ন আসে যে আমি ওই সাবজেক্ট করবো না সেই সাবজেক্ট করবো, বা এই সাবজেক্ট করলে চাকরি কি সুযোগ সুবিধা আছে। এই প্রশ্ন আমরা প্রায়ই দেখি। এই জন্যই আসলে আমি এই এই বিভিন্ন ফ্যাকাল্টি, কৃষি গোষ্ঠীর বিভিন্ন ফ্যাকাল্টি সম্বন্ধে আমি আলোচনা করবো এখানে। তো যেহেতু আমাদের মাদার ইনস্টিটিউট হইল বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি ময়মনসিংহে, এটা যেহেতু প্রথম বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয়, যার জন্য এখানকার যে ফ্যাকাল্টি গুলো মোটামুটি সব জায়গাতে এগুলো আছে, কিছু কিছু জিনিস নতুন আছে, সেগুলো নিয়ে হয়তো আমি হালকা আলোচনা করবো। তা আমি প্রতিষ্ঠা কাল হিসেবে যদি আমরা আলোচনা করি, প্রথমে যে ফ্যাকাল্টি সেটা হইল ভেটেনারি ফ্যাকাল্টি। এই ভেটেনারি ফ্যাকাল্টিতে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা আসলে ফ্যাকাল্টি ফ্যাকাল্টি মানে কয়েকটা ডিপার্টমেন্টের সাবজেক্ট মিলিয়ে আসলে ফ্যাকাল্টি পড়ানো হয়। যেমন এখানে আছে ডিপার্টমেন্ট অফ অ্যানাটমি অ্যান্ড মাইক্রোবায়োলজি, ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন। আমরা যদি দেখি মাইক্রোবায়োলজি, বিভিন্ন জীবাণু নিয়ে, মাইক্রোবস নিয়ে তারা গবেষণা করে। এবং এই মাইক্রোবায়োলজি কিন্তু ঢাকা ইউনিভার্সিটির মাইক্রোবায়োলজি অনেক আগে থেকেই এই মাইক্রোবায়োলজি ছিল। এবং এক সময় যারা মেডিকেলে, যারা মাইক্রোবায়োলজিতে যারা মাস্টার্স করতো, তারা কিন্তু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এই মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে, মাইক্রোবায়োলজি হাইজিন ডিপার্টমেন্টে তারা মাস্টার্স করতে আসে। মানে শুধু ভেটেনারি, অনেকে মনে করে যে ভেটেনারি মানে খেলে আমি গরুর ডাক্তার হব, বা অনেকে নিজেকে মনে করে আরে ভেটেনারি পড়তেছিস তুই তো গরুর ডাক্তার হবে, হ্যাঁ, মানুষের ডাক্তারের চেয়ে গরুর ডাক্তার কম মূল্যবান মনে করে। বিষয়টা তা না। মানুষের ডাক্তার যা পড়া হয়, বরং মানুষের ডাক্তার চেয়ে ভেটেনারি পড়া আরো কঠিন। কারণ হলো মানুষের ডাক্তার শুধুমাত্র একটা স্পেসিস নিয়ে আলোচনা করে, গরু, গরু, ছাগল, ভেড়া, কখনো হাঁস মুরগি, বিভিন্ন সাপ বা অন্য প্রাণী নিয়েও তারা আলোচনা, মাছ নিয়েও তারা কাজ করতে পারে, বা অন্য প্রাণী নিয়েও তারা কাজ। যদি কেউ ভেটেনারি হাসপাতালে যায় ঢাকায়, তাহলে দেখবে যে কত রকমের প্রাণী, কখনো সাপ নিয়ে আসে, কখনো এই সেই বিভিন্ন রকমের প্রাণী নিয়ে আসে, তো তাদের চিকিৎসা করতে হয়। এর জন্য ভেটেনারি পড়া অনেক কঠিন, এবং তাদের দামও সেন বেশি। বিদেশেও ভালো সুযোগ আছে, বাংলাদেশে সরকারি চাকরি তো আছে। এই জন্য আমি দেখাচ্ছিলাম যে ডিপার্টমেন্ট ফিজিওলজি আছে, ফার্মাকোলজি, তারা ওষুধ কিভাবে কাজ করে, যে অনেকে আমরা মনে করি যে ফার্মেসি ভালো সাবজেক্ট, এই ফার্মাকোলজি কিন্তু তারা এটা নিয়ে কাজ করে। ডিপার্টমেন্ট প্যারাসাইটোলজি, আমাদের যে বিভিন্ন রকমের কৃমি, গরুর হোক মানুষের হোক, কৃমি আছে, মশা আছে, বিভিন্ন রকমের মাইক্রো, ছোট ছোট জিনিস, অর্থাৎ ভাইরাস ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করে। একটু বড় যে জিনিস, সে তেলাপোকা হোক বা মশা হোক, বা মশার যে বিভিন্ন রকম বা বিভিন্ন রকমের আমাদের যে ডেঙ্গু হচ্ছে মশার কারণে, অথবা আমরা চিন্তা করি অ্যামিবার কারণে যে প্রোটোজোয়া, প্রোটোজোয়ার অনেক ডিজিজ আছে, এই সমস্ত জিনিস নিয়ে আলোচনা করে। ডিপার্টমেন্ট অফ প্যাথোলজি, কেন তার রোগ হয়, কি রোগ হইলে কি হয়, এই সমস্ত প্যাথোলজি নিয়েও তারা আলোচনা করে। ডিপার্টমেন্ট অফ মেডিসিন, সার্জারি অ্যান্ড অবস্টেট্রিক, এখানে অপারেশন বা বিভিন্ন, অর্থাৎ এখন ডাক্তার হওয়ার জন্য পরিপূর্ণ ডাক্তার হইতে হইতে যা যা লাগে তাতে এখন সবই পড়ানো হয়। যা ভেটেনারি বিভিন্ন থানা লেভেলে তো চাকরি আছে, বিসিএস এর চাকরি আছে, এছাড়া গবেষণা প্রতিষ্ঠান আছে, বিএলআরআই, আইএলআরআই। এছাড়া বাংলাদেশে এখন অনেক পোলট্রি ফার্ম হয়ে গেছে, ডেইরি ফার্ম, মিট ফার্ম, এই ফার্মগুলোতে চাকরি আছে। যারা অনেকে গবেষণার জন্য বিদেশে যাচ্ছে, যে মাইক্রোবায়োলজিক্যাল গবেষণা, ফার্মাসিউটিক্যাল গবেষণা, প্যারাসাইটিক্যাল গবেষণা, বিভিন্ন গবেষণায় তারা যাচ্ছে। যার জন্য যেটা বোঝা যাচ্ছে যে এটা একটা পুরাতন সাবজেক্ট, এবং এদের যথেষ্ট স্কোপ আছে। যেহেতু ভেটেনারি নিয়ে আলোচনা করছি, সাথে সাথে আমি অ্যানিমেল হাজবেন্ডারি নিয়েও বলছি। অ্যানিমেল হাজবেন্ডারিতে যেমন এখানে পড়া হচ্ছে হলো অ্যানিমেল ব্রিডিং অ্যান্ড জেনেটিক্স, অ্যানিমেল সায়েন্স, অ্যানিমেল নিউট্রিশন, ডেইরি সায়েন্স, পোলট্রি সায়েন্স। তো খালি অনেকে, আমরা যখন পড়ছি, আমার নিজস্ব সাবজেক্ট ছিল এটা পশুপালন, যখন আমি বাংলা বললাম পশুপালন করি, এই পশুপালন তো যে কোনো লোকই পড়তে পারে, যে কোনো লোকই পড়তে পারে। কিন্তু এই যে এখন আজকে যে ডলি নিয়ে আমরা দেখতেছি যে এখানে তারা নতুন প্রাণী তৈরি করতেছে, এই জন্য অ্যানিমাল ব্রিডিং অ্যান্ড জেনেটিক্স আছে, বিভিন্ন রকম গবেষণা হয়। অ্যানিমাল সায়েন্স, তারা ছাগল, ভেড়া, এগুলো নিয়ে আলোচনা করে। আজকে আমাদের যে গরুর গোষ্ঠীর দাম বেশি, কারণটা কি? কারণ আমরা পশু পুষ্টিতে দুর্বল, হ্যাঁ। তো মুরগির বিভিন্ন ফার্ম আছে, যে আজকে ব্রয়লার লেয়ার, ডিম পাড়া মুরগিকে লেয়ার বলতেছে, লেয়ার ব্রয়লার, এই সমস্ত জিনিসগুলো নিয়ে আলোচনা করতেছে পোলট্রি সায়েন্স। আবার এই যে বিভিন্ন খাবার নিয়ে আলোচনা করে হইলো এই অ্যানিম্যাল নিউট্রিশন। আবার ডেইরি সায়েন্স, গরুর যে দুধ তৈরি হয়, দুধ খালি দুধ তৈরি করলেই হয় না, দুধ দিয়ে আমরা বিভিন্ন রকমের খাবার তৈরি করি। দুধ থেকে দই হয়, মিষ্টি হয়, চিজ হয়, কত রকমের খাবার তৈরি হয়। তাহলে ফুড সায়েন্স, এই ডেইরি সায়েন্স দিয়ে দেখা যায় ফুড সায়েন্সের মতো একটা বড় সায়েন্সকে কিন্তু পড়ানো হয় এই ডেইরি সায়েন্সে। যার জন্য এদেরও কিন্তু চাকরির অভাব নাই। ইসে আছে কি বলে, থানা লেভেলে আছে,
তারপরে যে বললাম বিএলআরআই, বাংলাদেশ লাইভ রিসার্চ ইনস্টিটিউট, আইএলআরআই, তারপরে বিভিন্ন পোল্ট্রি ফার্ম, ডেইরি ফার্ম, বিভিন্ন জায়গায় তাদের এবং দেশে বিদেশে বিভিন্ন জায়গায় তাদের চাকরির সুযোগ আছে। এবং তারা শুধু এই অ্যানিমেল নিয়েই না, অ্যানিমেল ছাড়াও আরো বিভিন্ন জায়গায় তারা কাজ করছে। আশা করি আমি বুঝাইতে পেরেছি অ্যানিমাল হাজবেন্ডারি এবং ভেটেরিনারি। আর যেটা হলো অনেকে বলতে পারে যে কম্বাইন্ড কম্বাইন্ড ডিগ্রিটা এবার আসলে নতুন চালু হয়েছে। এটা একটা আন্দোলনের কারণে, যে কোনো কারণে হোক না কেন, এবার একটা আন্দোলন হয়েছিল, আন্দোলনের কারণে এই কিছু ছাত্র দাবি করছিল কম্বাইন্ড ডিগ্রি, তার প্রেক্ষাপটে এই কম্বাইন্ড ডিগ্রিটা হয়েছে। তবে এই কম্বাইন্ড ডিগ্রি এটা নতুন, এখনো যেহেতু ফার্স্ট ব্যাচ তারা ভর্তি হবে। আর এদের সাবজেক্ট বা এদের কি কি পড়ানো হবে এটা সম্বন্ধে আমার এখনো জানা নাই, যেহেতু আমি এই সাবজেক্টে পড়ি না, এটা সম্বন্ধে আমার জানা নাই। তবে এনিম্যাল হাজবেন্ডারি যেটা পড়ছি যে এনিম্যাল হাজবেন্ডারি এখানে এই সাবজেক্টগুলো বাদ দিয়ে এখানে ইকোনমিক্স পড়ানো হয়, এখানে বায়োকেমিস্ট্রি পড়ানো হয়, এই সমস্ত জিনিস। যদি বায়োকেমিস্ট্রি এখানে নাই এগ্রিকালচারের আন্ডারে, কিন্তু আবার বায়োকেমিস্ট্রি, ইকোনমিক্স এগুলো এখানে পড়ানো হয়। এরপর যদি আমরা আসি এগ্রিকালচার, এগ্রিকালচার মাদার ফ্যাকাল্টি, ক্রপ সায়েন্স, এখানে আমরা মনে করি যে এগ্রিকালচার মানে খালি মানে গাছ লতা পাতা চাষ করে। এখানে কতগুলো সাবজেক্ট দেখে, অ্যাগ্রোনমি, সয়েল সায়েন্স, মাটি নিয়ে তার কাছে এন্টোমোলজি, এন্টোমোলজি কত রকমের পোকা আজকে দেখা যাচ্ছে। এই যে বিভিন্ন রকমের গাছের মধ্যে বিভিন্ন রকম পোকা আছে, মশা আছে, যে বিভিন্ন রকম পোকা, এই পোকা থেকে আমরা কিভাবে পোকাকে, ক্ষতিকারক পোকাকে দমন করতে পারি। যেমন অনেকে কীটনাশক দেয়, কিন্তু কীটনাশক না দিয়েও আমরা পোকা দমন করতে পারি। এই সমস্ত জিনিস নিয়ে আলোচনা করি এন্টোমোলজি। আবার উপকারী পোকা যেমন মৌমাছি আছে, মৌমাছি থেকে কিভাবে আমরা মধু সংগ্রহ করতে পারি, বিভিন্ন উপকারী পোকা আছে, এগুলো নিয়ে পড়ানো হয় এখানে। হর্টিকালচার, যেখানে হর্টিকালচার ফুল ফল বা বিভিন্ন রকমের মশলা জাতীয় গাছ, এই সমস্ত জিনিস নিয়ে আলোচনা করে। প্লান্ট প্যাথোলজি, এরা বিভিন্ন প্লান্টের রোগ সম্বন্ধে আলোচনা করে। ক্রপ বোটানি, তারা বিভিন্ন ক্রপ কিভাবে ই করে। জেনেটিক্স অ্যান্ড ব্রিডিং, তারা বিভিন্ন রকমের প্লান্ট জেনেটিক্স। আজকে দেখা যাচ্ছে আগে আমাদের একটা একটা ধানের জাত বা অল্প কিছু ধানের জাত ছিল, আজকে কত রকমের ধানের, প্রায় 8,000-এর মতন ধানের জাতই আছে। এগুলো নিয়ে তারা গবেষণা করে। এগ্রিকালচার এক্সটেনশন এডুকেশন, তারা এই কৃষিকে মানুষের মধ্যে কিভাবে পৌঁছে দিতে পারে। এগ্রিকালচার কেমিস্ট্রি আছে, তারপর বায়োকেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি থেকে মডার্ন সায়েন্স। কৃষির যে কোনো জায়গায় সাবজেক্ট পড়তে হইলেই বায়োকেমিস্ট্রি লাগে। আমি যেহেতু বায়োকেমিস্ট্রি জিওমেট্রি টিচার, আমি জানি যে এই যে কৃষির যে কোনো, আমরা যেটা বললাম ভেটেনারি একটু আগে আলোচনা করলাম, এগ্রিকালচার, ফিশারিজ, এমনকি এগ্রি ইঞ্জিনিয়ারিং বা ফুড সায়েন্স, এমনকি বায়োটেকনোলজি আসতেছে সামনে, বায়োইনফরমেশন, যেই বলুক না কেন তারই কিন্তু কি লাগবে, এই বায়োকেমিস্ট্রি। বায়োকেমিস্ট্রি সবারই লাগে। তারপরে ল্যাঙ্গুয়েজ অফ অনার্স, অ্যাগ্রো ফরেস্ট্রি, ফিশ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ডিপার্টমেন্ট অফ ফিজিক্স, অ্যাগ্রোমেট্রোলজি। যাই হোক, আমরা দেখতে পারলাম যে আসলে এখানে এগ্রিকালচার মানে খালি খালি ধান চাষ আর গম চাষই না, এখানে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, 15টা ডিপার্টমেন্ট। ডিটেলস আলোচনা করতে গেলে সময় বেশি লেগে যাবে, সেই জন্য আমি ডিটেলসে যাচ্ছি না। এবারে যদি আমরা আসি ফিশারিজ, যে মৎস্য, হ্যাঁ, ফিশারিজের ব্যাপারে কিন্তু আমাদের বাংলাদেশ অগ্রগণ্য। এখন ফিশারিজও দেখেন কতগুলো ডিপার্টমেন্ট আছে। ফিশ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স, অ্যাকুয়াকালচার, যারা মাছ চাষ নিয়ে আলোচনা করে, ফিশ বায়োলজি নিয়ে আলোচনা করতেছে। ফিশারিজ ম্যানেজমেন্ট আছে, ফিশারিজ টেকনোলজি, মাছ খালি চাষ করলেই হবে না, এই মাছ কিভাবে আমরা খাদ্য, মাঝে ফিশ দিয়ে হয়তো আমরা কিভাবে বিভিন্ন রকম খাবার তৈরি করতে পারি। আপনি বাজারে গেলে দেখবেন ফিশ বল, ফিশ সিঙ্গারা, ফিশ সামোসা, তার ফিশ ফিঙ্গার, এই যে কিভাবে মাছ দিয়ে বিভিন্ন রকম খাবার তারা তৈরি করতে পারে, এই সমস্ত নিয়ে গবেষণা করতেছে ফিশারিজ টেকনোলজি, মেরিন ফিশারিজ সায়েন্স। যাই হোক, এই ফিশারিজের চাকরি কথা অনেকে বলছে, ফিশারিজ চাকরি কোথায়? ফিশারিজের বিভিন্ন জায়গায় চাকরির সুযোগ আছে। ও একটু আগে যেটা কৃষির কথা বলছিলাম, কৃষির কথা আমি চাকরির কথা বলতে ভুলে গেলাম। কৃষির কথা হইলো, চাকরি যেটা আছে বাংলাদেশের, যে একটা তো বিসিএস এর চাকরি আছেই, বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান কৃষি, কৃষির উপরে, শুধুমাত্র কৃষির উপরে গবেষণা প্রতিষ্ঠান আছে প্রায় 10টি। নার্স বলে, এই সমস্ত কখনো বাড়ি, বিড়ি। আমি যেটা বলছিলাম যে বাংলাদেশে কৃষির উপরে অনেকগুলো গবেষণা প্রতিষ্ঠান আছে, যেমন বাড়ি, বাংলাদেশ এগ্রিকালচার ইনস্টিটিউট, বিডি, বিআরআরআই, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, এরকম অনেকগুলো গবেষণা প্রতিষ্ঠান আছে। এই গবেষণা প্রতিষ্ঠানে এদের এগ্রিকালচারিস্ট, যারা মানে কৃষি, যে এগ্রিকালচার থেকে যারা পড়ে তাদের চাকরির সুযোগ আছে। তারপরে এমএস, সে কোন ডিপার্টমেন্ট এমএস করে, অনার্স করেছে এগ্রিকালচার, কিন্তু এমএস কিন্তু যে আমরা যে বিভিন্ন ডিপার্টমেন্ট দেখালাম না, এই ডিপার্টমেন্ট গুলোতে এমএস করা যায়। এই ডিপার্টমেন্ট গুলোতে এমএস করলে তখন আসলে তার স্কোপ অনেক দিকে যাচ্ছে। যেমন আমি নিজে, যেমন ইউনিভার্সিটি থেকে পাশ করি, বায়োকেমিস্ট্রিতে মাস্টার্স করি, এখন বায়োকেমিস্ট্রি টিচার হয়ে গেছি। এরকম যে কোনো লোক এগ্রিকালচারের যে কোনো সাবজেক্টে সে মাস্টার্স করতে পারে, এবং মাস্টার্স করার পরে সেই সাবজেক্ট গুলিতে চাকরি করতে পারে। এখন এই যে ফিশারিজের যে কথা বলছিলাম, ফিশারিজের 6টা, এখানে 5টা ডিপার্টমেন্ট, আমাদের সিলেটে অবশ্য 6টা আছে, আরেকটা আছে কোস্টাল ম্যানেজমেন্ট।
এই যে 6টা ডিপার্টমেন্ট যে তারা মেন ফিশারিজ আছে, আমাদের ওখানে একটা ফিশ হেলথ নামে আরেকটা সাবজেক্ট আছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে। তো এই যে ফিশারিজেরও তারা বিসিএস চাকরি আছেই, বিশেষ ছাড়াও আজকে বাংলাদেশে তারপর যে বিএফআরআই বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট, সেখানে তারা চাকরি করতে পারে। তারপরে মাছ চাষ তো হচ্ছেই, বিভিন্ন জায়গায় মাছ চাষ হচ্ছে, কত রকম মাছের গবেষণা আছে, ওয়ার্ল্ড ফিশ আছে, এনজিও আছে বিভিন্ন জায়গায়, যার জন্য ওই সরকারি বেসরকারি বিভিন্ন জায়গায় চাকরির স্কোপ আছে ফিশারিজ। এরপরে আমি যদি আসি এগ্রি ইকোনমিক্স এর কথা, এগ্রি ইকোনমিক্স আমাদের আসলে খালি তো উৎপাদন করলেই হবে না, উৎপাদনের সঙ্গে সঙ্গে আমাদেরকে কি করতে হবে, এটা অর্থনৈতিকভাবে লাভজনক করতে হবে। একটা লোক হয়তো অনেক মাছ চাষ করলো বা অনেক দুধ উৎপাদন করলো, কিন্তু যদি এটা ভালোভাবে বিক্রি না করতে পারে তাহলে কিন্তু তার লাভ নেই। এই জন্য এই কৃষি মার্কেটিং গুরুত্বপূর্ণ। এই জন্য কৃষি মার্কেটিং করার জন্য আমাদের এগ্রি ইকোনমিক্স আছে, এগ্রিকালচার ফ্যাকাল্টিতে যে ডিপার্টমেন্ট হলো এগ্রিকালচার রুরাল সোসিওলজি, সেখানে এগ্রিকালচার ইকোনমিক্স আছে, এগ্রিকালচার ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এগ্রিকালচার অ্যান্ড অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স, এগ্রি বিজনেস অ্যান্ড মার্কেটিং, রুরাল সোসিওলজি, এদেরও বিশেষ চাকরি আছে বিভিন্ন জায়গায়। ইসে কি বলে, এই কৃষি বিপণন বিভিন্ন সংস্থা আছে, বা এমনকি ইকোনমিক্সের যেসব, যেমন অনেকে এমবিএ বিবিএ করে, এখান থেকেও কিন্তু অনার্স করে এমবিএ বিবিএ করতে পারে। প্ল্যানিং এর চাকরি করতেছে লোকজন, সরকারি চাকরি তো আছেই, তারপরে বেসরকারিও বিভিন্ন কোম্পানিতে, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানে বা বিভিন্ন ইসে কোম্পানি এগ্রি ইকোনমিক্সের লোকের দরকার পড়ে। যার জন্য আমরা দেখলাম তাদেরও যথেষ্ট পরিমাণ চাকরির সুযোগ রয়েছে। এরপরে যদি আমরা আসি এগ্রি ইঞ্জিনিয়ারিং, অনেকে মনে করে যে এগ্রি ইঞ্জিনিয়ারিং এর চাকরির সুযোগ কম, বা একসময় কিন্তু এটা অনেক ভালো ডিমান্ড ছিল, এবং আমরা অনেকে যারা বুয়েটে বা রুয়েট চুয়েট বা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানে পড়তে চাই, অনেকে ইঞ্জিনিয়ারিং পড়ার খুব শখ থাকে, কিন্তু অন্য ইঞ্জিনিয়ারিং বুয়েটে পড়া যতটা মানে কঠিন চান্স পাওয়া, কিন্তু কৃষি ইঞ্জিনিয়ারিং কিন্তু পড়া খুবই সহজ। এবং এখানে কিন্তু একটা সাবজেক্ট, এখন দেখেন ফার্ম স্ট্রাকচার অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, যেটা আমরা সিভিলের সঙ্গে তুলনা করতে পারি। সিভিল যদি কেউ সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তে চায়, সে দেখা যাচ্ছে এখানে সে করতে পারে কৃষিতে ফার্ম পাওয়ার অ্যান্ড মেশিনারি, ইরিগেশন অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট, ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স। তার মানে আমাদের যেটা দেখতে পাচ্ছি যে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং অনেকগুলো সাবজেক্ট আছে, এবং বাঁধ তৈরি করতে বা অন্যান্য জিনিস তৈরি করতে বিভিন্ন জায়গায় এই সমস্ত তাদের দরকার আছে, তাই না? পাম্প পাওয়ার বিভিন্ন রকমের, মনে করেন আগে আমরা হাত দিয়ে ধান কাটতাম, এখন মেশিন হয়ে গেছে ধান কাটার মেশিন। হাওড় এলাকায় দেখা ধান কাটা মেশিন, গম মারাই করা, ধান মারাই করার মেশিন, বিভিন্ন কৃষিক্ষেত্রে মেশিন এখন অনেক বেড়ে যাচ্ছে। বাংলাদেশে অনেক কোম্পানি এখন তৈরি হয়ে গেছে, মেটাল বলেন, আলিম ইন্ডাস্ট্রি আছে, এরা কি করে ফার্ম পাওয়ার নিয়ে বিভিন্ন জিনিস নিয়ে তারা কাজ করে, তাই না? এই যে যে বিভিন্ন কাজ করে, এটা পড়তে এগ্রি ইঞ্জিনিয়ারিং দরকার আছে। বিএইচডি তে চাকরি আছে, চাকরির আসলে খুব একটা অভাব নেই। লোকজন মনে করছে ইঞ্জিনিয়ারিং করে কোথায় চাকরি আছে, কে তো ডিমোরালাইজ করে ফেলে। না, আপনি যদি ভালো করে পড়াশোনা করেন, আমি জানি ইঞ্জিনিয়ারিং পাস করি, একটা আমারই বন্ধু 7 লাখ টাকা বেতনে চাকরি করছে, যেখানে আমরা সরকারি চাকরিতে 1 নম্বরে গ্রেড হওয়ার পরও 7 লাখ টাকার কথা চিন্তা করতে পারি না। তার জন্য আসলে এগুলিতেও করা যায়। তারপরে এখানে যে এখন তো ওই যে আরেকটা সাবজেক্ট ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি থেকে এখন 3টা সাবজেক্ট আছে ইঞ্জিনিয়ারিং, এবং প্রথম 3.5 বছর অর্থাৎ থার্ড ইয়ার ফার্স্ট সেমিস্টার পর্যন্ত সবাই একই পড়ে। এরপরে তারপর ভাগ হয়ে যায়, কেউ ফার্ম স্ট্রাকচারে পড়ে, কেউ ফার্ম পাওয়ার, কেউ ইরিগেশন। আর কে সুবিধা আছে, এদের পদ্ধতিতে কিন্তু রিসার্চ আছে, অর্থাৎ আপনি আন্ডার গ্রাজুয়েট, অন্যান্যরা রিসার্চ করে হলো মাস্টার্সে যায়, কিন্তু ইঞ্জিনিয়ারিং এ আন্ডার গ্রাজুয়েটেই রিসার্চের সুযোগ রয়েছে। আর এই যে ফুড, এখানে কিন্তু আসলে 2-3টা ডিগ্রি দেওয়া হচ্ছে এখন। একটা হলো এগ্রি ইঞ্জিনিয়ারিং, আর একটা হলো ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। ফুড ইঞ্জিনিয়ারিং টেকনোলজি কিরকম, মনে করেন আপনি দুধ থেকে ছানা তৈরি করবেন, মেশিন লাগবে, মেশিন কারা তৈরি করবে? তো যার জন্য এই এগ্রি ইঞ্জিনিয়ারিংরা এই ধরনের মেশিন, ফুড ইঞ্জিনিয়ারিং এর ফুডের সঙ্গে সম্পর্কযুক্ত। আমি যেমন বললাম ছানা তৈরি করার মেশিন, যেটা মেনুফ্যাকচারিং লোক এটা জানি, এরকম ফুডের বিভিন্ন জিনিস, দই তৈরি করার মেশিন, ফুডের বিভিন্ন কম্পোনেন্ট তৈরি করার জন্য, মনে করেন দুধ, দুধের তরল, এই তরল দুধকে কি করতে চাই আমরা, শুকনা গুঁড়া দুধ তৈরি করতে চাই, তাতে মেশিনাইজ লাগবে, তাই না? এই মেশিন কারা তৈরি করবে? এই জন্য দরকার ফুড ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। খাবার নষ্ট হয়ে যাচ্ছে, খাবার আমি জ্যাম জেলি বিভিন্ন জিনিস আছে, এগুলো আমি ইন্ডাস্ট্রি যদি তৈরি করতে চাই, ইন্ডাস্ট্রি তৈরি করার জন্য আমাদের দরকার হলো ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। যার জন্য এই ডিগ্রিটাও দেওয়া হচ্ছে। এই তো আমরা আলোচনা করলাম মোটামুটি 7টা ডিগ্রি, আরো যে 3টা ডিগ্রি দেওয়া হচ্ছে এখন, ফুড সায়েন্স, এটা নতুন, এটা আসলে ইন্টিগ্রেটেড, অর্থাৎ বিভিন্ন ফ্যাকাল্টি মিলিয়ে একটা ডিগ্রি দেওয়া হচ্ছে। আর একটা হলো নতুন যেটা চালু হয়েছে বায়ো ইনফরমেটিক্স।
তো এই বায়ো ইনফরমেটিক্স যেটা, এটা আসলে নতুন সিট কম, এটা আসলে নতুন আমার আসলে এই বিষয়ে, যেটা আমাদের সময় তো ছিল না, সেই জন্য এগুলো স্কোপ কেমন ভবিষ্যতে হবে এটা আমাদের জ্ঞান কম। তবে বাংলাদেশের বাইরে মানে বিদেশে, যেমন ওয়াগেন ইউনিভার্সিটি নেদারল্যান্ডে বায়ো ইনফরমেটিক্সের ভালো চাহিদা আছে, বা ফুড সায়েন্স যদি আস্তে আস্তে সামনে আগাইতে থাকে সেই হিসাবে ভালো চাহিদা আছে। এছাড়া আপনাদের এই 10টার বাইরে যে সাবজেক্টগুলো আছে তার মধ্যে গাজীপুরে এটা একটা নতুন সাবজেক্ট চালু হয়েছে, ফরেস্ট্রি। ফরেস্ট্রি আসলে এগ্রিকালচারের মধ্যে পড়ানো হয়, হওয়া উচিত। আগে ধরেন এটা চিটাগাং ইউনিভার্সিটি বা শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ানো হতো। তো যাই হোক, এগুলো তো যথেষ্ট চাহিদা আছে, এখন হয়তো ওইভাবে তৈরি হয় নাই, তবে ভবিষ্যতে হতে পারে। আরেকটা আছে বায়োটেকনোলজি ইঞ্জিনিয়ারিং। এই বায়োটেকনোলজি ইঞ্জিনিয়ারিং বাংলাদেশে এখন কৃষির মধ্যে প্রথম ছিল হলো সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, এবং আমি তো ওই ফ্যাকাল্টির টিচার। তো এটা বিদেশে তো ভালো ডিমান্ড আছে, আমাদের 70% স্টুডেন্ট আসলে পাশ করেই বিদেশে চলে যাচ্ছে। দেশেও এখন বিভিন্ন জায়গায় আমাদের শিক্ষার্থীরা চাকরি করতেছে। তারা ভ্যাকসিন তৈরি করতে, এই যে ভেটেনারি টিচাররাও কিন্তু ভ্যাকসিন তৈরি করে, এই ভ্যাকসিন তৈরিতে, তারপরে বিভিন্ন রোগ শনাক্তকরণে, বিভিন্ন ওষুধ কোম্পানিতে, বিভিন্ন জায়গায় তাদের ভালো চাকরি বর্তমানে রয়ে গেছে। এরপরে বায়োটেকনোলজি তো সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এটা 1 নম্বরে, 1 নম্বর মানে হলো প্রথম ছিল ফ্যাকাল্টি। এরপরে চিটাগাং ভেটেনারি ইউনিভার্সিটিতেও এটা একটা নতুন অবসর চালু হয়েছে। এমনকি ভবিষ্যতে হয়তো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বা উম, গাজীপুরেও এটা চালু করবে। গাজীপুরে ইনস্টিটিউট হয়ে গেছে, এটা তারা চিন্তা ভাবনা করতেছে, এটা আন্ডার গ্রাজুয়েটে এই কোর্স চালু করার জন্য। যাই হোক, তো কৃষিতে পড়লে বললাম যে আমরা যখন কৃষিতে পড়তাম আমাদেরকে বলতো যে এখানকার 70% ছাত্র একদিনের জন্য হলেও বিদেশে যাবে। এবং আমি দেখেছি আসলে অনেক ছাত্রই, সে যদি বিদেশে নাও পড়াশোনা মানে মাস্টার্স পিএইচডি করতে নাও যায়, তাও দেখা যাচ্ছে যে বিদেশে যাচ্ছে যে কোনো জায়গায়। বিদেশে লেখাপড়ার জন্য মাস্টার্স পিএইচডি বা যে কোনো জিনিসের জন্য সবচাইতে ভালো সাবজেক্ট কৃষি, যে কোনো সাবজেক্টই, কৃষি যে কোনো সাবজেক্ট আপনি পড়েন না, তার স্কোপ অনেক বাড়বে। তারপর ডিসিশন আপনার, আপনারা কি এই কৃষিতে পড়বেন না অন্য জায়গায় পড়বেন। আমি কৃষি স্কোপ গুলো পড়লাম। হ্যাঁ, তারপরে যেটা বলা যাচ্ছে এই কৃষি সাবজেক্ট, যেটা প্রশ্ন হলো যে এই কৃষি কি এই কৃষি বিশ্ববিদ্যালয় ছাড়া অন্য কোথাও পড়া যায় না? হ্যাঁ, অন্যান্য জায়গায় পড়া হচ্ছে। যেমন আমরা চিন্তা করি হাজী দানেশ দিনাজপুরে, সেখানে কৃষি কিছু সাবজেক্ট পড়ানো হচ্ছে, বা অনেকগুলো, সেটা তো একসময় কৃষি কলেজ ছিল, সেখানেও ভেটেনারি, ফিশারিজ, এগ্রিকালচার পড়ানো হয়। তারপরে রাজশাহী ইউনিভার্সিটিতে, সেখানেও ভেটেনারি আছে, কৃষি আছে। তারপর ঢাকা ইউনিভার্সিটিতেও ফিশারিজ আছে। খুলনা ইউনিভার্সিটিতেও এগ্রিকালচার বা ফিশারিজ রয়েছে। তারপরে যশোরে জাস্ট যেটা, যশোরে ঝিনাইদহ ভেটেনারি কলেজ ছিল, এটা এখন ভেটেনারি ফ্যাকাল্টি হিসাবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চালু আছে। তারপরে সিরাজগঞ্জ একটা ভেটেনারি কলেজ ছিল, এটা এখন টাঙ্গাইল মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আন্ডারে নিয়ে ফেলেছে। যাই হোক, তো যার জন্য কৃষিতে যেখানেই পড়েন না কেন, কৃষি যেখানেই পড়েন না কেন, স্কোপ এরকমেরই থাকবে। তো আমি মোটামুটি আলোচনা করলাম। আর আরেকটা জিনিস যেটা বলতেছি সেটা হইলো যে অনেকে আবার একই জিনিস দেখা যাচ্ছে বারবার প্রশ্ন করতে থাকে, আমরা অনেক সময় ব্যস্ত থাকি। তো সেজন্য এই ভিডিওটার পরে আমি এইগুলো, ওই যে কৃষির উপরে বা যতগুলো ভিডিও আমি লিঙ্ক গুলোকে আমি ইসের মধ্যে দিয়ে দেবো, যাতে একই মধ্যে দেখা যায় ফেভারিট যেটা, এর মধ্যে আমি দিয়ে দেবো, একটা গ্রুপ গ্রুপ করে দিয়ে দেবো। তো এই গ্রুপের মধ্যে তখন আপনারা দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আজকে পর্যন্ত, আসসালামু আলাইকুম।